হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি শেখ মেহেদী হাসান নয়ন, সাতক্ষীরা মেডিকেল কলেজ, মেডিকেল ইসলাম ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের পার্ট 3 তে চলে আসলাম। চলো আমরা শুরু করি। পার্ট 3 তে কি আছে আমরা একটু ভালো করে দেখবো। পিপিএম দেখবো, অনেক কিছু দেখবো। তো চলো আমরা শুরু করি। এখানে অনেক কিছু বলার আছে। ফার্স্টে দেখো, ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর কত? 100। খেয়াল রাখবে। সোডিয়াম হাইড্রোক্সাইড 40, সোডিয়াম কার্বনেট কত? 106। পটাশিয়াম KClO3 122.6। খেয়াল রাখবা। আর হচ্ছে কি, আমাদের H2SO4 যেটা, এটা কত? 98। ঠিক আছে, এই ধরনের যেগুলো আমাদের সাধারণত আসে, যেগুলো যে ধরনের এই ধরনের যেগুলো আমাদের আসে, হ্যাঁ, সচরাচর আসে যেগুলো, এগুলোর আমাদের এম এর মান মানে আণবিক ভরটা আমরা একটু জেনে রাখবো। তো আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে একটা দ্রবণ বিষয় বলা আছে। তো দেখো, মোলার দ্রবণ। মোলার দ্রবণ কি? 1 মোলার। সেমি মোলার দ্রবণ কি? সেমি। সেমি মানে কি? 0.5। ডেসি মোলার দ্রবণ মানে 0.1 মোলার। সেন্টিমোলার দ্রবণ মানে কি? 0.01 মোলার দ্রবণ। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যে আমাদের যে মোলার থেকে সেন্টি, তাহলে মিলি সেন্টি ডেসিমিটার, মিলি সেন্টি ডেসিমিটার। ঠিক আছে, সেটা থেকে কিন্তু এগুলো আসছে। এর মধ্যে মোলার দ্রবণটা পরীক্ষাগারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে। ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে সাধারণত ব্যবহৃত হয় 0.1 মোলার দ্রবণ। এটা কি? ডেসিমোলার। আমি বলতে পারি পরীক্ষাগারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোলার দ্রবণ। পরীক্ষাগারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোলার দ্রবণ। ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় ডেসিমোলার দ্রবণ। ঠিক আছে। এরপরে দেখো, আমাদের এই একক কি? মোলার। মোলার থেকে মোল পার লিটার। এর কয়েকটা কি আছে? মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, নরমাল দ্রবণ, শতকরা পরিমাপ, মোল ভগ্নাংশ। এখান থেকে দেখো মোলালিটি বা মোলাল দ্রবণ যেটা, এটা কি? আমাদের মোল পার কেজি। এখানে কি ছিল? মোল পার লিটার। এটা কি আমাদের? মোল পার কেজি, তার মানে পার কেজিতে কত মোল। এখানে কি পার লিটারে কত মোল, এখানে কি পার কেজিতে কত মোল। দেখো এখানে লিটারে, তাহলে এখানে লিটার আছে, তাই? এই লিটার মানে কি? আমাদের আয়তন। তাহলে আয়তন, আমরা যখন তাপমাত্রা চেঞ্জ করবো তখন আয়তনের চেঞ্জ হবে। এখানে পার কেজিতে কত মোলার আছে। এখানে যদি আমি তাপমাত্রা চেঞ্জ করি তাহলে কি কোনোটা চেঞ্জ হয়? কোনোটা চেঞ্জ হয় না। তাহলে আমি বলতে পারি যে মোলালিটির বা মোলাল দ্রবণের উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই। ঠিক আছে। মানে মোলার দ্রবণ বা মোলালিটির উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই। ঠিক আছে। মোলাল দ্রবণ মোলার দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল, এটা কিন্তু মোলার দ্রবণ। খেয়াল করো, দেখি আমাদের মোলার দ্রবণ। আচ্ছা, তারপরে দেখি, দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, পার্সেন্টেজ ইকুয়ালস টু CM/10। কোথাও যদি বলা থাকে, কোথাও যদি বলা থাকে যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা এম এর মান কত? এম এর মান না, সি এর মান কত হবে? তাহলে আমি কি করবো? এইখানে পার্সেন্টেজ ইকুয়ালস টু সি ইকুয়ালস টু কি? 10 গুণ পার্সেন্টেজ। তাহলে আমি সি ইকুয়ালস টু কি বলতে পারি? 10 গুণ পার্সেন্টেজ বাই এম। এখানে 10 গুণ পার্সেন্টেজ কত দেওয়া হচ্ছে? 10। এই 10 খানে পার্সেন্ট হিসেবে বলবো। বাই এম কত? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 40। তাহলে 100 বাই 40। মানে 2 পয়েন্ট কেমন হবে? এভাবে আমরা কিন্তু করবো।
আচ্ছা দেখ, এরপরে কি আছে দেখো, পিপিএম, পার্স পার মিলিয়ন, পিপিবি পার্স পার বিলিয়ন, পিপিটি পার্স পার ট্রিলিয়ন। তাহলে এই কয়টা আমাদের তো দেখতে হবে এগুলো কি আসলে। CM/10, এখান থেকে ppm equals to কি আসতেছে, cm গুণ 10^3, cm গুণ 10^3, ppb 10^6, ppt 10^9। দেখো এখানে তাহলে পার্সেন্টেজটা মানে কি, cm/10 পার্সেন্ট, তাহলে cm equals to বলতে পারি কি পার্সেন্টেজ গুণ 10, এখানে cm equals to বলতে পারি কি পার্সেন্টেজ ইন্টু 10, সেই 10 এখানে বললে 10^4 আসে, এখান থেকে 3 এর জায়গা 4, 6 এর জায়গা 7, 9 এর জায়গা 10 হয়, ঠিক আছে বোঝা গেছে। তাহলে পার্সেন্টেজ ইকুয়ালস টু cm/10, পার্সেন্টেজ ইকুয়ালস টু cm/10, ppm, ppm equals to cm গুণ 10 to the power 3, percentage গুণ 10 to the 4, ppb cm গুণ 10 to the 6, 7, 9, 10, ঠিক আছে। মনে এইটাই আমাদের বেশি আসে, ঠিক আছে। তো স্টুডেন্টস, তারপরে দেখো আমরা কি দেখি, তাহলে আমরা বলতে পারি কি পার্সেন্টেজ ইকুয়ালস টু cm/10, ppm equals to cm equal to 3, ppm equal to 6, 9। আর এখানে পার্সেন্টেজ থেকে 4 আসে, 7 আসে, 10 আসে। তাহলে এগুলো হলো আমাদের কি আপনি, এগুলো আমাদের কি শর্টকাট, ঠিক আছে, শর্ট ট্রিক্স কিন্তু এগুলো সহজ হিসেবে আমরা বলি, ঠিক আছে। গেল এই প্রশ্ন মধ্যে, তাহলে এরপরে দেখো ppm equals to আমাদের কিছু কিছু জায়গা আসবে যে এত কেজিতে এত, এত গ্রামে এত লিটার, এরকম কিছু প্রশ্ন আসবে। সেখানে আমরা ppm টা কিভাবে হিসাব করবো, ppm টা হলো যখন গ্রামের নিচে মিলিমিটার কিউব আছে আয়তন হিসেবে, যখন মিলিগ্রামের নিচে লিটার আছে, যখন মাইক্রোগ্রামের নিচে মিলিলিটার আছে, ঠিক আছে। ঠিক একইভাবে মিলিগ্রামের জায়গা কি, লিটারের জায়গা কি আমরা হিসাব করি কেজি, মাইক্রোগ্রামের জায়গা মিলিলিটার, মিলিলিটারের জায়গা কেজি, ঠিক আছে। 1000, এখান থেকে 1000 গেলে কি আসে, এখান থেকে 1000 গেলে মিলিলিটার, এখান থেকে 1000 ভাগ দিলে কি আসে, গ্রাম আসে। তাহলে ppm ইকুয়ালস টু গ্রাম পার মিটার কিউব, মিলিগ্রাম পার লিটার, মাইক্রোগ্রাম পার মিলিলিটার, মিলিগ্রাম পার কেজি, মাইক্রোগ্রাম পার গ্রাম। যদি কোথাও দেখো যে মিলিগ্রাম পার মিলিলিটার আছে, তাহলে সেটাকে আমরা অবশ্যই এই নিচেরটাকে কি করব, লিটারে বানাই নেব। অথবা নিচের মিলিলিটার আছে, তাহলে এই মিলিগ্রামকে আমরা মাইক্রোগ্রামে বানাই নেবো, ঠিক আছে। যে কোনো একটা করে আমাদের মানে এইরকম বেস্ট একটা, এরকম এই 5টা বেস্ট আমাদের বানাতে হবে। তাহলে আমি সেটাকে তার পরিবর্তে আমি বলতে পারবো যে সেটা 1 ppm নির্দেশ করে, ঠিক আছে, সেটা 1 ppm নির্দেশ করে, ঠিক আছে। এরপরে দেখি আমরা, এগুলো মনে হয় তো লাগতেছে না। তারপরে দেখি, এরপরে কিছু কিছু জায়গায় গ্লুকোজ নিয়ে প্রশ্ন আসে। যদি নাও দেখো মিলিমোল পার লিটার আছে, মিলিমোল পার লিটারে দেওয়া আছে, সেটাকে বের করতে বলতেছে মিলিগ্রাম পার ডেসিলিটার। মিলিমোল পার লিটার থেকে আমাদের বের করতে বলতেছে মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে ওই যে মিলিমোল পার লিটারে যে ঘনমাত্রাটা দেওয়া আছে, ওই ঘনমাত্রার সঙ্গে আমাদের যেটা ঘনমাত্রা নির্ণয় করতে বলছে তার m/10 এর গুণ দিতে হবে, তাহলে আমি মিলিগ্রাম পার ডেসিলিটার নির্ণয় করতে পারবো, ঠিক আছে। ঠিক একইভাবে এটা আমরা কিছু উদাহরণ দেখবো পরে দেখে, আমরা উদাহরণটা দেখি আসছে। এই দেখো এখানে আছে, দেখো এখানে বলা আছে কি 8 মিলি মোল পার লিটার, তাহলে কি বানাতে হবে মিলিগ্রাম পার ডেসিলিটার। মিলিমোল পার লিটার দেওয়া আছে কত 8, তার সঙ্গে আমি নেবো কি, এখানে গ্লুকোজ কত 180, তাহলে এইখানে এম এর মান 180 বাই 10 কত হয় 18, তাহলে এই যে আমরা 8 গুণ 18 দিলে এর মানটা 144 চলে আসছে।
তাহলে একইভাবে 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার দেওয়া আছে 162। এখানে কত, এটা করলে কত আসবে, 18। তাহলে আমাদের এইটা নির্ণয় করতে হবে, তাহলে আমি এই পাশ থেকে এই পাশে 18 দিয়ে ভাগ দিব। তাহলে একটা শর্টকাট ট্রিক্স হলো, এই যে গ্লুকোজের অঙ্কগুলো, যদি দেখো মানটা আছে ছোট, যদি দেখো মান আছে ছোট, তাহলে তারে 18 দিয়ে গুণ দাও। যদি দেখো মান আছে বড়, তারে 18 দিয়ে ভাগ দাও। তো এটা আমাদের শর্ট ট্রিক্স হিসেবে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কেটে যায়, ঠিক আছে। তাই আমাদের শর্ট ট্রিক্স। তারপরে আমরা দেখি, হ্যাঁ আচ্ছা, এখানে দেখো আমাদের কি প্রমাণ দ্রবণ কাকে বলে। আমাদের কখনো কখনো প্রশ্নে আসে নিচের কোনটি প্রমাণ দ্রবণ, নিচের কোনটি প্রমাণ দ্রবণ, এরকম আসে। এক্ষেত্রে কি বলা থাকে, মনে করো আমাদের এতে দেওয়া আছে 1 মোলার, নিচে দেওয়া আছে কি 1 মোল, সিটে দেওয়া আছে কি 1 লিটার, লিটে দেওয়া আছে কি 1 গ্রাম। তাহলে এখান থেকে এই মোলারটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে যেখানে প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড গ্রেড দ্রবণটা, সেটা হবে হলো যেখানে আমাদের মূল এককে আমাদের ঘনমাত্রাটা ডিরেক্ট বলা আছে, যেখানে আমাদের ঘনমাত্রাটা ডিরেক্ট উল্লেখ করা আছে, সেটি হলো আমাদের প্রমাণ দ্রবণ। যেখানে আমাদের ঘনমাত্রাটা ডিরেক্ট উল্লেখ করা আছে, সেটি হলো আমাদের প্রমাণ দ্রবণ। যেখানে আমাদের ঘনমাত্রাটা ডিরেক্ট উল্লেখ আছে, সেটি হলো আমাদের প্রমাণ দ্রবণ, ঠিক আছে। এরপরে দেখো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি আমরা তো জানি, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে, বাতাসের সঙ্গে বিক্রিয়া করবে না, নিকটিতে যখন আমি এটার ভর নির্ণয় করবো তখন এ ক্ষয় করবে না, দীর্ঘদিনে অপরিবর্তিত থাকবে, এটাই আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে কি কি রয়েছে আমরা স্বাভাবিক জানবো, সোডিয়াম কার্বনেট একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এছাড়া রয়েছে কি পটাশিয়াম ডাইকার্বনেট, K2CR2 O7। আর রয়েছে আমাদের অক্সালিক অ্যাসিড আর সোডিয়াম অক্সালেট, কোম্পানিগুলো H2C2O4। আর এখান থেকে সোডিয়াম অক্সালেট Na2C2O4। এইগুলো সাধারণত, ঠিক আছে এগুলো। এছাড়া আরো কিছু স্পেশাল আছে, সেগুলো KiO3, পটাশিয়াম আয়োডাইড হাইড্রোক্সাইড, আর C4H4O4, এটাকে বলা হয় কি সাকসেনিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই দুটো একটু স্পেশাল, এই দুটো এক্সট্রা দানা, আর এইগুলো হলো আমাদের স্বাভাবিক দানা। তো আমাদের কোথাও যদি পটাশিয়াম, আমরা জানি যে জারক হিসেবে ব্যবহৃত হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট। এর মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেটটা হলো আমাদের প্রাইমারি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হলো কি সেকেন্ডারি, সোডিয়াম কার্বনেটটা হলো আমাদের কি প্রাইমারি, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে রয়েছে সকল ধরনের অ্যাসিড ক্ষার যা যা রয়েছে, অ্যাসিড ক্ষার যেগুলো রয়েছে এগুলো। অ্যান্ড দেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর রয়েছে সোডিয়াম থায়োসালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সোডিয়াম থায়োসালফেট, এটা কি করবে, এর বিপরীতটায়, তাহলে এখানে কি ক্ষয় করবে, বিশুদ্ধ অবস্থা পাওয়া যাবে না, বাতাসের সঙ্গে বিক্রিয়া করবে, নিক্তি ক্ষয় করবে, অপরিবর্তিত থাকবে না, পরিবর্তিত হবে, তাই না। এটা হলো তার অপরটা, এই আর কিছু না। তারপরে আমরা এখান থেকে, আচ্ছা মূল সংখ্যা, আমরা আমরা কি একটা সূত্র পড়েছিলাম, N=SB/VS। তাহলে এখানে এস এর মান আছে কত, 12, আর ভির মান আছে কত, 300/1000। 1000 কেন দিলাম, এটা মিলিলিটারে, আর এটা আমরা কি আয়তন, আমরা কি হিসাব করি, লিটার হিসাব করি, ঠিক আছে। এটা করলে আমাদের হবে। দেখো এখান থেকে আমরা কিছু, এখান থেকে
পরের পেজে যাচ্ছি, আমরা একটু দেখি কি কি আছে। দেখো এইখানে তুমি এগুলো পড়াই দিচ্ছি তাই না? এখানে তুমি তোমার পড়িয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের যা যা জানাতে পারে দেখি। পিপিএম কি কি আছে, পার্টস পার মিলিয়ন। পিপিএম মানে কিন্তু 10^6 বোঝায়, কিন্তু আমরা পিপিএম এর সূত্রে কি করছি? পিপিএম ইকুয়ালস টু কি? সিএম গুণ 10^3 করছি, ঠিক আছে? সিএম গুণ 10^3। আর এখানে তাহলে পিপিবি 9, ওখানে হলো 12। পিপিটি মানে হলো 12। এখান থেকে তোমাদের তেমন কিছু করার নেই। আচ্ছা, এইখান থেকে কয়েকটা লাইন পড়া আছে যে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা 16 এত এত এত, ভূগর্ভস্থ পানিতে আমাদের এত। আর টক্সিক কার্বন মনোক্সাইড গ্রামের বায়ুতে রয়েছে 0.05 ppmv, শহরে রয়েছে 50 ppmv। এই জন্যই কিন্তু শহরে শ্বাসকষ্টটা বেশি হয়। শহরে কিন্তু টক্সিক এই যে কার্বন মনোক্সাইডটা বেশি থাকে সবসময়। এই টক্সিকের কারণে কিন্তু শহরের বাতাসগুলো কি থাকে? শহরের বাতাসটা গরম থাকে, তাই ঠিক আছে। এরপর আমরা বাণিজ্যিক রাবিং অ্যালকোহলের 70% কথাটা উল্লেখ থাকে। এটা তোমার। আচ্ছা, এইটা আমরা ঠিক করবো, সমস্যা নেই। দেখুন কি বলা আছে, 0.1 মোলার HCl। একে কি করতে হয়, পার্সেন্টেজে কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পার্সেন্টেজ করতে কি জানি? CM/10। তাহলে এখানে সি আছে 0.1, এম কত এখানে 36.5, 36.5 বাই কত আবার 10। তাহলে এইটা মানে কত 1/10, এটা মানে কত আরো একটা 10, মানে 1/100। তাহলে এখান থেকে 100 বাদ দাও, কত আসে? 0.365 আছে, ঠিক আছে। এইটা কিন্তু যদি আমি একটু পিপিএম এ করতাম তাহলে কি আসতো? পিপিএম ইকুয়ালস টু কি? সিএম গুণ 10 কত 3। সি আছে কত 0.1, এম কত 36.5 ইন্টু 10^3। এটা করলে আমাদের পিপিএম পাই যাবে। পিপিএম যদি জানি, পিপিএম থেকে আমরা পার্সেন্টেজটা নির্ণয় করতে পারলাম। যদি আমাদের বলা থাকে পার্সেন্টেজ দেওয়া আছে, ধর এখানে বলা আছে 0.0365 HCl, এর ঘনমাত্রা পিপিএম এ কত? না, আমরা জানি কি পিপিএম ইকুয়ালস টু কি পার্সেন্টেজ ইন্টু 10^4। লেখা কি আসবে? এই যে পার্সেন্টেজ তার সঙ্গে 10^4 দিয়ে কি হবে? 1 2 3 4, তাহলে কি আসবে স্যার? 365 ppm। ঠিক আছে, বোঝা গেছে? তা আমরা পুরো কি কি অঙ্ক আছে সব আমরা একবারে দেখাই দিলাম। একইভাবে দেখো এই ঘনমাত্রাকে খুঁজে করতে হবে, শতকরায় করতে হবে, তো আমরা এটা দেখাইছি। ঘনমাত্রাকে পার্সেন্টেজ নিয়ে শতকরা, তাহলে পার্সেন্টেজ ইকুয়ালস টু CM/10। এই যে এখানে পার্সেন্টেজ মানে এখানে 10, 10 দ্বারা গুণ করো, মাইক্রো কত সোডিয়াম কার্বন কত 106। এখানে 100/106 কত 0.93, ঠিক আছে। আচ্ছা দেখো, ppm এগুলো আমরা পড়াই দিচ্ছি, এগুলো আমরা একটু আগে পড়াই দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা পড়িয়ে দিয়ে এসেছি। আমরা এরকম কোনো অঙ্ক আছে কিনা খালি সেটা একটু দেখবো, ওয়েট করো। সব জিনিসটা মনে আসে না। এত পার্সেন্ট কে মোলারিটিতে প্রকাশ করবো, তাহলে আমরা এটা তো এই ধরনের অঙ্ক তো করছি না? করছি। আচ্ছা, এই দেখো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো পিপিএম এ করতে হবে। পিপিএম এর সঙ্গে জানি মিলিগ্রাম পার কি জানি না, লিখে আসি আমরা। মিলিগ্রাম পার কি জানি না, লিখে আসি। এখানে আছে দেখো। আহ, আহ, বুঝেছি না? আচ্ছা, তাহলে এখানে কি আসবে আমি দেখি ওইগুলো। আহ, আচ্ছা, দেখি তাহলে কি আছে আমাদের। মিলিগ্রাম পার, যখন এখানে মিলিগ্রাম পার কি আসে? কি আসে আমাদের? তখন এখানে কি আসবে? যখন আমাদের মিলিগ্রাম, আর যখন আমাদের মাইক্রোগ্রাম, তখন মিলিগ্রাম আসে কি মাইক্রোগ্রাম আসে, এটা আমাদের জানতে হবে। মিলিগ্রামের কি, মাইক্রোগ্রামের নিচে
গ্রাম পার লিটার বা আমাদের মাইক্রোগ্রাম পার মিলিলিটার। এই মিলিগ্রাম পার লিটার, এখানে আসছে কি মিলিগ্রাম পার মিলিলিটার। তাহলে মিলিলিটার দিয়ে তোমরা কি করো, 0.5 মিলিগ্রাম পার মিলিলিটার আসছে, তাই না? লিটারে আমি 0.5 মিলিগ্রাম পার মিলিলিটার, দেখে আমরা নিচেরটাকে লিটার কিনবো, নিচেরটাকে মিলিলিটার। তাহলে একটা সংখ্যা একে আমরা বড় করতে কি করবো, একে 100 দ্বারা ভাগ দিতে, 1000 দ্বারা ভাগ দিতে হবে, তাই না? 1000 দ্বারা ভাগ দেওয়ার কথা না আমাদের, এইটাকে আমাদের 1000 দ্বারা ভাগ দেওয়া, তাই 1 মিলিলিটার আছে, তাহলে এইটাকে আমাদের 1000 দ্বারা ভাগ দিলে আমরা মিলিলিটার পাবো। এইখানে যখন 1000 দ্বারা ভাগ, তখন কি উপরে 1000 দ্বারা গুণ আসে, এখান থেকে আসে কত, 500 ppm। এই ধরনের অঙ্ক আমরা কিছু পাবো। আবার এই যে আছে, এই যে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার আমাদের আছে কি, গ্রাম পার মিটার কিউব। তাহলে আমাদের আরেকটা আছে কি, মিলিগ্রাম পার লিটার। ইংলিশে লিটার উপরে গ্রাম মানে মিলিগ্রাম বানাও, লিখো 1.5 মিলিগ্রাম বানাও, তাহলে 1000 গুণ দাও, ভাই আমাদের লিটার আসছে, তাহলে কি হয়, 1250 ppm। ঠিক আছে, এভাবে আমরা করবো। আচ্ছা, এই ধরনের আরো কিছু আছে দেখো। 5 মিলিলিটার এত ppm এ পড়ে। ppm ইকুয়ালস আমি ডিরেক্ট বলছিলাম কি, পার্সেন্টেজ ইন্টু 10^4। এখানে 10 আছে, 10 গুণ 10^4 দিয়ে দাও, তাহলে কি আছে এখানে, 4টা শূন্য, একটা 5টা শূন্য, 3 আর 2 5, পাইছো? এখানে এই যে কথাটা, এটার কিন্তু কোনো ইউজ নেই, ঠিক আছে, তার কিন্তু কোনো ইউজ নেই। আর কি আছে, পার্সেন্টেজে নির্ণয় করো এবং দেন ppm। তাহলে আমাদের পার্সেন্টেজ ইকুয়ালস টু পি সিএম বাই 10। সি আছে কত, 0.2, এম কত 106 বাই 10, এই 10। ঠিক আছে, এটা করলে আমাদের কিসে পাবো, পার্সেন্টেজ। পার্সেন্টেজ ইন্টু 10^4 করলে আমরা কি পাবো, ppm। বাই ppm কি পাবো, 3m গুণ 10^3। তাহলে সিএম আছে কত, 0.2 ইন্টু এম কত, 106 ইন্টু 10^3। ঠিক আছে, এই আনসারটা। ঠিক আছে, পাইলাম আমরা। আর কিছু আছে এখানে, এই ধরনের অঙ্কগুলোই আমাদের সাধারণত আসে। তো আজকে আমাদের পর্ব 3-এ তোমরা জানলা ppm সম্পর্কে, জানলা মেনলি ppm ঘনমাত্রা, আমাদের পার্সেন্টেজের যে সম্পর্ক, ppm এর সঙ্গে পার্সেন্টেজের যে সম্পর্ক আমাদের আছে, ppm থেকে কি কি অঙ্ক আসে, ম্যাথ আসে ppm রিলেটেড যে ম্যাথ গুলো আছে, তা আমি তোমাদের আজকে দেখানোর চেষ্টা করেছি। তারা পার্সেন্টেজ রিলেটেড যে ম্যাথ গুলো, তারা ঘনমাত্রা রিলেটেড যে ম্যাথ গুলো, ঘনমাত্রা রিলেটেড যে ম্যাথ গুলো, এইগুলো সাধারণত আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 4 নিয়ে। পার্ট 4 নিয়ে আমি তোমাদের সামনে আবার আসবো। এই পর থেকে পার্ট 4 নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তো আমাদের সাথে থাকবা তোমরা, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবা, বেশি বেশি কমেন্ট করবা, শেয়ার করবা, রিয়েক্ট করবা, তাহলে আমরা অনুপ্রাণিত হব। আমাদের অফলাইন ব্রাঞ্চে তোমরা যুক্ত হবা, অফলাইন ব্রাঞ্চ খুলনায়, ঠিক আছে, তোমরা যুক্ত হও। আর আমার পার্সোনাল নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রেখে দাও যদি দরকার হয়, ঠিক আছে। ব্যাস, তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ।